দেশ জুড়ে ক্রাইসিস আর প্রধানমন্ত্রী মোদি এখন মজে ইতালি সফরে। সাধারণ মানুষকে সোনা কেনা বা গাড়ি চড়ার ক্ষেত্রে সতর্ক করে নিজেই করছেন একের পর এক বিদেশ সফর। আবার খুশি হয়ে মেলোনিকে মেলোডি লজেন্স উপহার দিলেন মোদি। বিশ্বজুড়ে হচ্ছেটা কি বলুন তো? Prime Minister Modi brought us a gift, a very good coffee. শুধুই ভাব বিনিময় নাকি ছোট্ট একটা লজেন্সের পিছনে লুকিয়ে আছে ভারতের রাজনৈতিক বড় কোনো চাল? হ্যাঁ, বিরোধীরা যখন এই ভিডিও নিয়ে ট্রোল করতে ব্যস্ত, ঠিক তখনই এই একটা ছোট্ট টফির আড়ালে সই হয়ে গেল ভারতের আগামী 50 বছরের এনার্জি ভবিষ্যৎ তৈরির এক মহা পরিকল্পনা। তবে কিভাবে এই সফট পাওয়ার এবং পাবলিক ডিপ্লোমেসি বদলে দিচ্ছে বিশ্ব রাজনীতির সমীকরণ, আর কেনই বা চীনকে রুখতে ইউরোপ এখন ভারতের শরণাপন্ন, আসুন তা বিশদে আলোচনা করা যাক। যখনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করেন, তখন যেন সারা সোশ্যাল মিডিয়া জুড়ে একটা আলাদা পরিবেশ তৈরি হয়ে যায়। আর এবারেও যেন এই বিষয়টা আরও বেশি করে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে গেল একটা ছোট্ট টফি বা লজেন্সকে ঘিরে, যার নাম মেলোডি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইতালি সফরের মাঝে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ভিডিও এবং ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির হাতে তুলে দিচ্ছেন পার্লে কোম্পানির মেলোডি লজেন্সের প্যাকেট। এরপরই সেই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ এই প্রসঙ্গে ভালোবাসার কথা বলছে, হরেক রকমের মিমস বানাচ্ছে, আর রোমান্টিক গানের ওপর একের পর এক রিলস তৈরি করছে। আবার বিরোধীরা বলছে দেশে তেল, পেট্রোল, ডিজেল সহ অর্থনৈতিক ক্রাইসিস চলছে, আর দেশের প্রধানমন্ত্রী কিনা সাধারণ মানুষকে গাড়ি চড়া কমানো থেকে শুরু করে সোনা কেনার ক্ষেত্রে বারণ বা সতর্ক করে নিজেই বহাল তবিয়তে আনন্দ মজা করে একের পর এক বিদেশ ভ্রমণ করে চলেছে। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? আসুন সেই ব্যাপারটাই একটু বোঝার চেষ্টা করি। মেলোনি প্লাস মোদি ইকুয়াল টু #মেলোডি, এই ট্রেন্ডটা কিন্তু আজকের নয়। ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি নিজেই 2023 সালের 9 ডিসেম্বর তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে দুবাইতে আয়োজিত COP28 জলবায়ু সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে একটা সেলফি পোস্ট করে লিখেছিলেন, গুড ফ্রেন্ডস অ্যাট COP28 #মেলোডি। এমনিতেই দুজনের কেমিস্ট্রি নিয়ে কূটনীতির ঊর্ধ্বে গিয়ে প্রচুর চর্চা হয়, আর এই পোস্টার পর তো একেবারে হইচই কাণ্ড বেঁধে গিয়েছিল। আর সেই মেলোডি আবারও ফিরে এলো, তবে এবার কোনো হ্যাশট্যাগ নয়, একেবারে আসল টফিতে, আমাদের ছোটবেলার সেই বিখ্যাত পার্লে মেলোডি লজেন্স হিসেবে। আর এই লজেন্সই যেন হয়ে উঠল ভারতের জন্য বিশ্ব কূটনৈতিক মহলের একটা ছোট্ট চাবিকাঠি, যার সঙ্গে জড়িয়ে আছে ভারতের অর্থনৈতিক স্ট্র্যাটেজিক কৌশল। হ্যাঁ, যা শুনলে খানিকটা অবাক হবেন আপনিও। এই একটা ছোট্ট টফির পেছনে লুকিয়ে আছে ভারতের সবচেয়ে চতুর কূটনৈতিক বড় একটা চাল। আসুন এই সফট পাওয়ার এবং পাবলিক ডিপ্লোমেসির আসল ব্যাখ্যাটা জানা যাক। দেখুন, পার্লে ইন্ডাস্ট্রিজ নামে শেয়ার বাজারে তালিকাভুক্ত যে কোম্পানি আছে, তারা কিন্তু আসলে এই টফিটা বানায়ও না, কারণ মেলোডি টফিটা বানায় পার্লে প্রোডাক্টস, যা শেয়ার বাজারে তালিকাভুক্ত বা লিস্টেড নয়। আর ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর শুধু নামের মিল থাকার কারণেই সেই কোম্পানির শেয়ারের দামও হু হু করে বেড়ে গেছে। বাজারে আপার সার্কিট লেগে গেছে এবং শেয়ারের দামও 5%-এরও বেশি উপরে চলে গেছে। এর ফলে ফ্রিতেই বিশ্বমঞ্চে মেলোডি চকোলেটের একটা বড় সড়ো প্রচারও হয়ে গিয়েছে। 1983 সাল থেকে ভারতের ঘরে ঘরে পরিচিত পার্লের এই টফি আজ বিশ্বমঞ্চে ভারতের পরিচয় বহন করছে। আর প্রধানমন্ত্রী বিদেশি নেতাদের যখন মেলোডি গিফট করলেন, এতে একসাথে যেন দুটো কাজ হয়ে গেল। প্রথমত, এক কূটনীতির
কঠিন দর কষাকষির টেবিলটা একটু নরম ও একটু মানবিক এবং হালকা হয়ে গেল। আর দ্বিতীয়ত, কোনো টাকা না খরচ করে গোটা বিশ্বে দেশীয় প্রোডাক্টের দুর্দান্ত একটা বিজ্ঞাপন হয়ে গেল। আসুন কিছুটা এই বিষয়ে ডেটা দেখা যাক। ভারতের টফি, ক্যারামেল ও সুগার কনফেকশনারি এক্সপোর্ট বা রপ্তানি 2013-14 সালে ছিল মাত্র 49.68 কোটি টাকা, আর আজ 2025-26 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 132 কোটি টাকায়, অর্থাৎ প্রায় 166% গ্রোথ। স্মল স্কেল ইন্ডাস্ট্রি বা ক্ষুদ্র শিল্প ও ফুড প্রসেসিং এর ক্ষেত্রে এটা একটা বড় সাফল্য। প্রধানমন্ত্রী মোদী এই চর্চা চাগিয়ে দিয়ে যেন আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে দেওয়ার পথ করে দিলেন। কিন্তু এখানেই শেষ নয়, ভারতের আসল খেলাটা তো অন্য জায়গায় ছিল। টফি ছিল শুধু দরজা খোলার চাবি মাত্র, আর ভিতরে চলছিল ভারতের এনার্জি ভবিষ্যৎ তৈরির এক মহা পরিকল্পনা। আমরা জানি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5টা দেশ সফর করেছেন এবং এর শেষ গন্তব্য ছিল ইতালি। এই সফরে ভারত ও ইতালি অফিসিয়ালি তাদের কূটনৈতিক সম্পর্ককে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করেছে। যখন প্রধানমন্ত্রী মোদী রোমে জর্জিয়া মেলোনির সাথে সাক্ষাৎকার করলেন, তখন এই ঘোষণা করে দেওয়া হলো। কূটনৈতিক ভাষায় বলতে গেলে এটা হলো সম্পর্কের সর্বোচ্চ স্তরের একটা ক্যাটাগরি, অর্থাৎ এটা সাধারণ কূটনীতি বা সাধারণ বাণিজ্যিক অংশীদারিত্বের চেয়ে অনেক ঊর্ধ্বে। ভারত কিন্তু সব দেশের সাথে এই পার্টনারশিপ বজায় রাখে না, কেবল হাতে গোনা কয়েকটা দেশের জন্যই এই পরিভাষাটা ব্যবহার করা হয়। এর অর্থ হলো দুই দেশের মধ্যেই এক অসাধারণ বিশ্বাস রয়েছে এবং দুই দেশই দীর্ঘমেয়াদী কৌশলগত সমন্বয় অর্থাৎ লং টার্ম কোঅর্ডিনেশন করতে চলেছে। তবে ভারতের সাথে ইতালির রিলেশন কি আগে থেকেই এত ভালো ছিল? না, এক্ষেত্রে এখানে একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা বোঝা দরকার। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকেই ইতালির সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল ভারতের, কিন্তু বেশ কয়েক দশক ধরে পরিস্থিতি এমন ছিল যে সম্পর্ক শুধু ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, পর্যটন এবং সামান্য কিছু শিল্প সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকতো। কারণ ইউরোপে গভীর সম্পর্ক তৈরি করার জন্য ভারতের মূল ফোকাস ছিল তখন ফ্রান্স, জার্মানি এবং ইউকের ওপর। তখন ইতালি শীর্ষ তালিকায় আসতো না। তাছাড়া আপনাদের মনে আছে 2012 সালে ঘটা ইতালিয়ান মারিন কেসের কথা, যেখানে দুজন ইতালীয় নৌসেনা কেরল উপকূলের কাছে দুজন ভারতীয় মৎস্যজীবীকে গুলি করে মেরে ফেলেছিল। এর ফলে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছিল সেই সময়। এরপর দীর্ঘ আইনি বিতর্ক হয়। পরে কোনো মতে বিষয়টা রফাদফা করা হলেও ভারতে এই নিয়ে যথেষ্ট ক্ষোভ ছিল। কেন ওদের ছেড়ে দেওয়া হলো এই বিষয়, এই সব কিছুর কারণে দুই দেশের পরিস্থিতি তখন ভালো হতে পারছিল না। আচ্ছা, তাহলে এখন আবার হঠাৎ কি এমন হলো যে সম্পর্ক এতটা মধুর হয়ে গেল? এর পিছনেও রয়েছে জিওপলিটিক্স সমীকরণ, যেখানে শত্রুকে বন্ধু বানানো হয়। আর এই সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে চীন। চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক আধিপত্য, তাদের ওপর অতিরিক্ত কৌশলগত নির্ভরশীলতা এবং বৈশ্বিক সাপ্লাই চেনের ঝুঁকিগুলো এখন ইউরোপ ও ভারত দুই পক্ষকেই ভাবিয়ে তুলেছে। তাই ইউরোপীয় দেশগুলো এবং ভারত নিজেদের অংশীদারিত্বের পরিধি বাড়াতে চাইছিল অনেক দিন ধরেই। এর পাশাপাশি রয়েছে সাধারণ সামুদ্রিক স্বার্থ। ভারত ও ইতালি দুই দেশের সমুদ্রপথে বাণিজ্য, জ্বালানি ও শিপিং রুটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। আর যখন প্রধানমন্ত্রী মোদী এবং মেলোনি একে অপরের সাথে দেখা করেন, তখন তাদের মধ্যেকার সেই কেমিস্ট্রি একটা শক্তিশালী রাজনৈতিক গতিবেগ তৈরি করে দেয়, যা দুই দেশকেই কাছাকাছি আনে। আর এই স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপের অন্যতম বড় স্তম্ভ হলো ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল রোডম্যাপ। এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্র নিয়ে দুই দেশই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এর মূল লক্ষ্য হলো কিভাবে প্রতিরক্ষা সরঞ্জাম যৌথভাবে উৎপাদন তথা প্রোডাকশন করা যায় এবং প্রযুক্তি বা টেকনোলজি ট্রান্সফার ও সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা যায়। এর মানে হলো হেলিকপ্টার, নেভাল প্ল্যাটফর্ম, সামুদ্রিক অস্ত্রশস্ত্র, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, এই সব কিছুই এবার ভারতের সাথে যৌথভাবে তৈরি করা হবে। ভারত এখনো অনেক প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করে, তাই এই পার্টনারশিপ ভারতের আমদানির ওপর নির্ভরশীলতা কমাবে, দেশীয় উৎপাদন বাড়াবে এবং সেই সাথে মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত অভিযানকে
আরও শক্তিশালী করবে। ইতালির প্রতিরক্ষা শিল্প ভারতকে অ্যারোস্পেস, রাডার সিস্টেম ইত্যাদি বড় সাহায্য করতে পারে। এখানে ইতালির দুটো বড় কোম্পানি রয়েছে যারা ভারতের উপকারে আসতে পারে, যেমন এক লিওনার্দো এসপিএ। এটা একটা প্রধান ইউরোপীয় প্রতিরক্ষা জায়ান্ট কোম্পানি। ভারতের আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এই কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে যাতে ভারতের হেলিকপ্টার উৎপাদনের একটা ইকোসিস্টেম তৈরি করা যায়। দুই, ফিনক্যান্টিয়েরি। এটা বিশ্বের অন্যতম বৃহত্তম শিপ বিল্ডার বা জাহাজ নির্মাতা কোম্পানি, যারা নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন তৈরিতে বিশেষজ্ঞ। এর ফলে ভারতের নৌবাহিনীর আধুনিকীকরণও অনেক বেশি লাভবান হবে। এই সামিটে উঠে আসা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্ডো মেডিটেরিয়ান এর ধারণা। এক্ষেত্রে যদি ম্যাপটা ভালো করে দেখেন, এখানে আরব সাগর এবং ভারত মহাসাগরে ভারতের একটা বড় প্রভাব ও নিরাপত্তা স্বার্থ রয়েছে। অন্যদিকে ভূমধ্যসাগর বা মেডিটেরেনিয়ান সিতে ইতালির একটা অত্যন্ত বড় ভূমিকা রয়েছে। এই ইন্ডো মেডিটেরেনিয়ান ধারণাটা মূলত এই বিষয়টাকে স্বীকৃতি দেয় যে এশিয়া এবং ইউরোপের নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্যের পথগুলো একে অপরের সাথে সংযুক্ত। অন্যদিকে কৌশলগত ভৌগোলিক দিক থেকে দেখলে আপনি একটা ইন্ডো মেডিটেরিয়ান আর্ক দেখতে পাবেন, যা ভারত মহাসাগর ও আরব সাগর থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল অর্থাৎ গালফ এরিয়া, লোহিত সাগর, সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত। এটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডর, আর এখানেই আসে ইমেক তথা ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডরের প্রসঙ্গ। 2023 সালে ভারতে G20 সামিটে এটার ঘোষণা করা হয়েছিল। এর উদ্দেশ্য হলো ভারত, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ UAE, সৌদি আরব, জর্ডান, ইসরায়েল এবং ইউরোপকে একসঙ্গে যুক্ত করা। এর ফলে ভারত থেকে পণ্য বিভিন্ন বন্দরের মাধ্যমে ইসরায়েল হয়ে সরাসরি ইউরোপে গিয়ে পৌঁছাবে। আর এই করিডোরে ইতালি ভারতের জন্য ইউরোপের প্রবেশদ্বার বা গেটওয়ে হিসেবে কাজ করতে পারে। এছাড়াও টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের ক্ষেত্রে দুই দেশের বড় পার্টনারশিপ হয়েছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর, স্পেস টেকনোলজি এবং টেলিকমের মতো ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানো হচ্ছে। এর ফলে দুই দেশ মিলে একটা যৌথ ইনোভেশন সেন্টার তৈরি করার চেষ্টা করবে, যা স্টার্টআপ এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোকে লিঙ্ক করবে। অর্থাৎ আমরা সাধারণ বাণিজ্য থেকে একটা নলেজ ভিত্তিক পার্টনারশিপের দিকে এগোচ্ছি ক্রমশ। অন্যদিকে বাণিজ্যের কথা বললে বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 14 বিলিয়ন ইউরোর কাছাকাছি রয়েছে, যার মধ্যে ভারতের প্রায় 2.5 থেকে 3 বিলিয়ন ইউরোর ট্রেড সারপ্লাস রয়েছে। অর্থাৎ ভারত এখানে লাভের অবস্থানেই আছে। এখানে ভারত রপ্তানি করে 8.5 বিলিয়ন ইউরো এবং ইতালির রপ্তানি হলো 5.7 বিলিয়ন ইউরো। 2019 সালের মধ্যে এই বাণিজ্যকে বাড়িয়ে 20 বিলিয়ন ইউরোতেও নিয়ে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইউরোপ কেন ভারতের এত কাছাকাছি আসতে চাইছে? এর প্রথম ও মূল কারণ হলো চীন ও সাপ্লাই চেনের ঝুঁকি। ইউরোপ বুঝতে পেরেছে যে ম্যানুফ্যাকচারিং এর জায়গা কেন্দ্রীভূত রাখা বিপজ্জনক, তাই ভারত একটা নির্ভরযোগ্য বিকল্প অংশীদার বা অল্টারনেটিভ পার্টনার হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত, রুশ ইউক্রেন যুদ্ধ থেকে নেওয়া শিক্ষা, মানে কোনো একটা দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এবং কৌশলগত স্বায়ত্তশাসন কতটা গুরুত্বপূর্ণ তা ইউরোপ এবার বুঝতে পেরেছে। তৃতীয়ত, ইন্দো প্যাসিফিকের গুরুত্ব, অর্থাৎ বৈশ্বিক অর্থনীতি সচল রাখতে ইন্দো প্যাসিফিকের স্থিতিশীলতা জরুরি এবং তার জন্য ভারত হলো কেন্দ্রীয় চরিত্র। তাই ইতালিও এশিয়ার ভূ রাজনীতিতে বড় ভূমিকা পালন করতে চায়। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে। আমাদের দেশে যখন এত অভ্যন্তরীণ আলোচনা চলছে, তখন প্রধানমন্ত্রী নিজে কেন এই 5 দেশে সফরে গেলেন? অধিকাংশ কূটনীতিকদের মতে এর পিছনে রয়েছে ভারতের এক বিশাল বড় এনার্জি ব্লুপ্রিন্ট। আরবের তেলের ওপর ভারতের চিরকালীন নির্ভরশীলতা আজীবনের মতো কাটানোর চাবিকাঠি লুকিয়ে আছে এই সফরে। আসুন এক এক করে এই দেশগুলোর সঙ্গে ভারতের সমীকরণটা একটু বোঝার চেষ্টা করি। যেমন এক, সংযুক্ত আরব আমিরাত বা UAE থেকে তেলের বিকল্প ও জরুরি যোগান।
অর্থাৎ আমরা জানি ওপেক প্লাস জোট থেকে 1-to-1 দ্বন্দ্বে আমির শাহী কিছুটা দূরত্ব তৈরি করেছে, আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে ভারত। আবুধাবিতে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ এবং দীর্ঘমেয়াদী এলপিজি সরবরাহের জন্য দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা ভারতের জ্বালানি নিরাপত্তাকে একটু হলেও থিতু করবে। 2. নেদারল্যান্ডস ও ইতালির লজিস্টিক ও গ্রিন হাইড্রো করিডোর। এক্ষেত্রে ইউরোপের প্রবেশদ্বার বলা হয় নেদারল্যান্ডসকে, মানে ভারতের উৎপাদিত বিকল্প জ্বালানি এবং গ্রিন হাইড্রোজেন কিভাবে ইউরোপের বাজারে পৌঁছাবে তার লজিস্টিক রোডম্যাপ তৈরি হবে এখানে। অন্যদিকে ইতালির সাথে জৈব জ্বালানি বা বায়োফুয়েল প্রযুক্তির আদান প্রদান নিয়েও বড় চুক্তি হয়েছে ভারতের, কারণ ভারত নিজেকে গ্রিন হাইড্রোজেন এক্সপোর্ট হাব হিসেবে গড়ে তুলতে চায়, আর ইতালি ইউরোপের গেটওয়ে হিসেবে টেকনোলজি ও ইনফ্রাস্ট্রাকচারও দিতে চায় ভারতকে। 3. সুইডেন ও নরওয়ের স্ক্যান্ডিনেভিয়ান গ্রিন টেকনোলজি। বিশ্বের সবচেয়ে উন্নত গ্রিন এবং রিনিউয়েবল এনার্জি বা নবীকরণযোগ্য শক্তির প্রযুক্তি রয়েছে এই দুই দেশের কাছে। তাই ভারত এই দেশগুলোর থেকে প্রযুক্তি এনে নিজের গ্রিন এনার্জি ভবিষ্যৎকে নিশ্চিত করতে চাইছে। তবে অবশ্যই এই সমস্ত চুক্তির সম্পূর্ণ রূপায়ণ বেশ সময় সাপেক্ষ, কিন্তু খুব সহজেই এর বীজটা পোতা হয়ে গেল প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমেই, অর্থাৎ হাসির আড়ালে কোটি কোটি টাকার কৌশলগত চুক্তি সেরে নেওয়া। এটাই হলো ভারতের চতুর কূটনীতি, আর যাকে নিয়ে অনেকে ট্রোলও করছে। তাই আপাতত আপনারাও সোশ্যাল মিডিয়ায় মিমস দেখতে দেখতে মেলোডি খান আর বিশ্ব রাজনীতি ও কূটনীতি বুঝতে থাকুন। তবে মনে রাখবেন, বৈশ্বিক স্তরে বড়সড় ক্রাইসিস কিভাবে সামলানো যাবে ভারত কিন্তু তার ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে ইতিমধ্যে, আর সামনে কঠিন সময়ও আসছে, আর তার জন্য প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। কি বলবেন ভারতের এই পরিকল্পনার বিষয়ে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকে টিভি। ধন্যবাদ।